আমরা বলি নারী পুরুষ জনিত ভালোবাসা, সেটা আমাদের রূপান্তরকামী মানুষ বলি, এলজিবিটি মানুষ বলি, আমরা যাদেরকে এখনও সমাজে সেসব ভালোবাসাকে সম্মানের চোখে দেখি না, কিন্তু এই যে ছেলেতে ছেলেতে ভালোবাসা, মেয়েতে মেয়েতে ভালোবাসা বা রূপান্তরকামী মানুষদের ভালোবাসা, এই ভালোবাসার কিন্তু অপোজিট ভালোবাসা নয়, এটাও কিন্তু খুব স্বাভাবিক। নিজে পশ্চিমবঙ্গ সরকারে ছিলাম বোর্ডে, আমি সেখানেও দেখেছি আওয়াজ তুলতে গিয়েই শোনা হয়েছে যে কি করে তোমরা বলছো তোমাদের উপরে নির্যাতন হয়, যদি মানে তোমাদের উপরে রেপড হয় তাহলে কিভাবে সেটাকে দেখানো হবে। এখনও সেন্সিটাইজেশন আমার মনে হয় সরকারি দপ্তরগুলোকে অনেক দরকার। আমরা যখন থানায় যাই, থানা আমাদের কেস নেয় না, অনেক অনেক মানুষের কেসগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় যে একজন ট্রান্সজেন্ডারদের আবার কি করে শারীরিক নির্যাতন হয়েছে। এবং সেইখানে যেরকম মেয়েদের ক্ষেত্রে যেই রেপের যেইভাবে সমীক্ষা করা হয়, আমি দেখেছি ট্রান্সজেন্ডার মানুষদের ক্ষেত্রে সেটা এখনও সেইভাবে দেখা হয়। আচ্ছা, আমার মেয়েরা আছে যারা পড়াশোনা নিজের কন্টিনিউ করতে পারে না, চালাতে পারে না, তারা হিজড়ে পেশায় চলে যায় বা ভিক্ষাবৃত্তি বা যৌন ভিত্তিতে। সংরক্ষণও চাইছি, তার আলাদা করে সংরক্ষণের মধ্যে কমিশন চাইছি, কারণ কি আমরা দেখেছি এখনও মহিলাদের উপরে নির্যাতনও ভারতবর্ষে কম হয়নি। কিছুদিন আগেই আমরা দেখেছি সন্দেশখালীর ঘটনা, যে রাজ্যে এরকম অবস্থা, সেখানে আমাদের মতন মানুষদের তো শোনার জায়গা। নমস্কার, আপনারা দেখছেন আইএন নিউজ। আমি দুর্জয় আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন রঞ্জিতা সিনহা। দিদি, প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। আজ 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং তার সঙ্গে ভালোবাসা দিবস। সরস্বতী পুজো মানেই ভালোবাসা দিবস বাঙালির কাছে, কিন্তু তার সঙ্গে বাড়তি পাওনা এই 14ই ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবসকে একসঙ্গে মিলেমিশে যাওয়া। তবে ভালোবাসা দিবস শুধুমাত্র যে ভালোবাসার ক্ষেত্রে আমরা সাধারণত যে বিষয়টা ভাবি বা অনেকে যেটা ভাবেন যে নারী পুরুষের ভালোবাসা, সেখানে দাঁড়িয়ে আমরা আজ কথা বলবো রঞ্জিতাদির সঙ্গে। তিনি গর্বের সঙ্গে বলেন যে তিনি একজন গর্বিত ট্রান্সজেন্ডার ওম্যান। তো সেখানে দাঁড়িয়ে দিদি, এই যে সামাজিক যে চিত্র আমরা দেখতে পাই যে নারী পুরুষের ভালোবাসা, এর বাইরে যেন কিছুই নেই, এরকম একটা মনে করা হয়, সেখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন? দেখো, ভালোবাসার তো কোনো লিঙ্গ পরিচয় হয় না, এবং ভালোবাসাকে যেইভাবে লিঙ্গের মধ্যে বেঁধে রাখা হয়েছে, ভালোবাসার কোনো লিঙ্গ হয় না। ভালোবাসা সর্বজনীন, এবং ভালোবাসতে মানুষ মানে যদি আমি ভালোবাসার আখ্যা দিই, একটা পুরুষ আর নারী ছাড়াও ভালোবাসা হতে পারে। এবং ভালোবাসা ভাইয়ের প্রতি বোনের, বোনের প্রতি ভাইয়ের, সন্তানের প্রতি মায়ের, মায়ের প্রতি সন্তানের, বিভিন্ন ধরনের ভালোবাসার অনেক ক্ষেত্র আছে। আর তার মধ্যে যেটা আমরা বলি নারী পুরুষ জনিত ভালোবাসা, সেটা আমাদের রূপান্তরকামী মানুষ বলি, এলজিবিটি মানুষ বলি, আমরা যাদেরকে এখনও সমাজে সেসব ভালোবাসাকে সম্মানের চোখে দেখি না, কিন্তু এই যে ছেলেতে ছেলেতে ভালোবাসা, মেয়েতে মেয়েতে ভালোবাসা বা রূপান্তরকামী মানুষদের ভালোবাসা, এই ভালোবাসার কিন্তু অপোজিট ভালোবাসা নয়, এটাও কিন্তু খুব স্বাভাবিক ভালোবাসা, কিন্তু সেটাকে সমাজ এখনও স্বীকৃতি দিচ্ছে না, বা অনেকটা কিছুটা হলেও দিয়েছে এখন মহামান্য সুপ্রিম কোর্ট। কারণ কি, এইগুলো তো আইনের দ্বারা ভালোবাসাকে স্বীকৃতি দেওয়া নয়। আমার যদি কোনো পুরুষকে ভালো লাগে, বা কোনো পুরুষ যদি একজন রূপান্তরকামী বা দুজন পুরুষ পুরুষকে যদি ভালোবাসে, তাতে সমাজের কী? কারণ কি, ওটাও তো পিওর ভালোবাসা। আজকে নারী পুরুষের যেই ভালোবাসা আমরা যেখানে অ্যাডাম অ্যান্ড ইভ থেকে এখন অবধি দেখে এসেছি, কিন্তু সেটাও তো ব্যতিক্রম আছে। এবং আমরা যদি আমাদের মাইথোলজি দেখি, ইতিহাস পড়ি, সেখানে অনেক রকমের মানে বিশ্লেষণ আছে, সেগুলোকে কিন্তু আমরা তুলে ধরি না। যেহেতু পুরুষজানিত সমাজ, সেই জন্যে চিরাচরিত প্রথায় যেই ভালোবাসাটাকে আমরা দেখতে পেয়েছি, সেটার ব্যতিক্রমী যে অনেক ভালোবাসা আছে, যেগুলো হয়তো বা সামনের সারিতে আমরা তুলে ধরতে পারিনি বা তুলে নিয়ে আসতে পারিনি, সেটাই হচ্ছে আজকের সাথে যুগের সাথে কিন্তু পাল্টেছে। এখন অনেকটাই পাল্টেছে বলবো, যে আমাদের মতন মানুষরা তাদের অধিকার পাচ্ছে, তাদের ভালোবাসাকে সম্মান দেওয়া হচ্ছে। মহামান্য আমাদের দেশে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, এবং যখন আমরা আমাদের সম্মান পেয়েছি, তাহলে আমাদের ভালোবাসাকেও সম্মানের চোখেই সমাজকে দেখতে হবে। আমরা তো দেখছি। আপনি একটা শব্দ ইউজ করলেন যে পুরুষজনিত সমাজ বা পুরুষতান্ত্রিক অনেকে ব্যবহার করেন। তো এর কি আপনার কি মনে হয় যে পুরুষতান্ত্রিকতা যদি না থাকে, তাহলে আপনাদের যারা রয়েছেন ট্রান্সজেন্ডার বা এলজিবিটিকিউ এই সম্প্রদায়ের যারা রয়েছেন, তারা কি তাদের যে সামাজিক যে স্বীকৃতি সেটা পাবে? দেখো, সব কিছু স্বীকৃতি পাওয়া এত সহজ নয়। যেই সমাজ থেকে আমরা উঠে এসেছি, সেই সমাজে সতী প্রথাও ছিল, সেই প্রথা, সেই সমাজ ইয়েতে আমরা দেখেছি বিধবা বিবাহ নিয়ে কথা হয়েছে। এবং
সমাজ চেঞ্জ হতে অনেক সময় লেগেছে। আজকে যেই সময় এইসব জিনিসগুলো ছিল, যারা এইগুলো নিয়ে কাজ করেছে বা এইগুলো নিয়ে আওয়াজ তুলেছিল তাদেরকেও ঘোড়ার পিঠে চাপিয়ে ঘোরানো হয়েছে। আমরা যদি জানি সেটা বিদ্যাসাগরের ক্ষেত্রে হয়েছে, দ্বারকানাথ ঠাকুরের ক্ষেত্রে হয়েছে, রামমোহন রায়ের ক্ষেত্রে হয়েছে। তাহলে যে কোনো আজকে আমাদের যদি পরমপিতা যিশুকে দেখি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে কেন কি সে সবাইকে ভালোবাসতো। আমরা যদি আমাদের দেশের মাইথোলজিতে দেখি, চৈতন্যদেবকে যদি আমরা ভালো করে জানি বা পড়ি, সেখানে দেখতে হবে উনি জীব সেবাতেই মানুষ ঈশ্বর সেবা মানতেন। তো যেখানে যেখানে যুগ পরিবর্তন হয়েছে তার কারণই হচ্ছে যেটা খুব স্বাভাবিক সেটা নিজের থেকেই চলে আসে, সেটাকে আলাদা করে কিছু করার নেই। আর আজকে যদি আমি দেখি আমার সম্প্রদায়ের সংখ্যা তক্ত অনেক বেড়েছে, অনেক মানুষ কাম আউট করতে পেরেছে, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের সেই রাইট ফর ইকুয়ালিটির জায়গায় ভেবেছে। মানুষ খুলে নিজেদেরকে সামনের সারিতে আনতে পেরেছে। অনেক মানুষ, অনেক আমাদের সম্প্রদায়ের মানুষ তারা ভালোবাসতে শিখেছে, তারা মন খুলে বলতে শিখেছে এবং আসছে সময় হয়তো বা আরও ভাবে চেঞ্জ হবে। আইনি স্বীকৃতি তো পাওয়া গেল, সর্বোচ্চ আদালত আইনি স্বীকৃতি দিয়েছে, কিন্তু সমাজের যে স্বীকৃতি সেটা কি কোথাও গিয়ে মনে হচ্ছে এখনও আসেনি, আসতে সময় লাগবে, বা এর মূল কারণটা কি মনে হচ্ছে? সমাজ স্বীকৃতি তো একবারই দেয় না। আমি আবারও বললাম, যেগুলো বললাম প্রথমেই, যে আজকে সতী প্রথা, সেই প্রথা সময় লাগবে, নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে। আজকে চেঞ্জ হচ্ছে বলেই হয়তো আমি বসে কথা বলছি। আজকে চেঞ্জ হচ্ছে বলে আমাদের মতন মানুষদের আমাদের হোম তৈরি হয়েছে সরকারিভাবে, আমাদের সরকারি হোমে তাদেরকে রাখা, তাদের শিক্ষা দেওয়া, সব কিছুই শুরু হয়েছে। তারা, আমার ছেলেমেয়েরা বিভিন্ন ক্ষেত্রে তারা এখন বড় বড় জায়গায় কলকাতার এবং কলকাতার বাইরেও তারা হোটেল ইন্ডাস্ট্রি, তারা স্টুডিও, তারা মেকআপে, তারা বিউটিশিয়ানে, সবাই এক এক জায়গায় যাচ্ছে, পৌঁছাচ্ছে। চেঞ্জ তো হচ্ছে, কিন্তু সার্বিকভাবে আরও তাড়াতাড়ি দ্রুতভাবে চেঞ্জ হওয়া দরকার। কেন কি সাধারণ মানুষ আর জনসাধারণের থেকে আমরা আলাদা নই, সেটা সমাজ বুঝতে পেরেছে। আমাদের সবথেকে বড় বিষয় মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে রায় দিয়েছে এবং সেটার বেশি দূর নয় যখন আমরা সব মানুষ একসাথে একভাবে পৃথিবীর বুকে মন খুলে নিজেদের কথা তুলে ধরতে পারবো এবং আনন্দ করে নিজেদের জীবন কাটাতে পারবো। এই যে আপনি বললেন যে সংখ্যার দিক থেকেও আপনারা বা এলজিবিটি কিউ বা তৃতীয় লিঙ্গের মানুষজন এগিয়ে আসছেন বা মন খুলে কথা বলতে পারছেন। আমরা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্য দেখি, তার লোকসভায় দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেখানে ট্রান্সজেন্ডার শব্দটা কয়েকবার ব্যবহার করেছেন। তো এখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী যে এই যে কথাগুলো বলছেন, এটা কি একটা ভোট পাওয়ার ব্যাংক হতে পারে, নাকি সত্যিই ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গকে গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখো, আমি নিজে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সজেন্ডার বোর্ডে ছিলাম। আমি কেন্দ্র সরকারের ভারতের যেই 12টা ট্রান্সজেন্ডার শেল্টার হোম চালানোর সরকার দাবি রাখে, সেখানে আমি একজন মানুষ, যেখানে পশ্চিমবঙ্গে আমি সেই শেল্টার হোম চালাই। আমি রাজনীতি করি না এবং রাজনীতি জানি না, রাজনীতির গল্পর মধ্যে আমরা থাকতে চাই না। কিন্তু হ্যাঁ, এটুকুনি বলতে পারি যে গরিমা গৃহে বলে যেই প্রকল্পটা কেন্দ্র সরকার শুরু করেছিল, সেটা হয়তো বা এখন কিছুটা হলেও নিস্তব্ধ হয়ে আছে, সেভাবে তারা টানছে না, টাকা ঠিকভাবে আসছে না। কিন্তু স্বপ্নটা ছিল, ড্রিমটা ছিল, গরিমা গৃহ শুরু হয়েছিল এবং এখনও সেটা আমরা চালাচ্ছি, খুব কষ্ট করেই চালাচ্ছি, কেন কি 3 বছর ধরে ফান্ডিং সাপোর্ট নেই। কিন্তু ভাবতে তো পেরেছে, একটা সরকার ভেবেছে, সেটাকে বাস্তবিতও করেছে এবং এখন চালানোটা কিভাবে চলবে, কেন কি এখানে অসংখ্য মানুষ যাদের বাড়ির থেকে, সমাজ থেকে বের করে দেয়, সমাজচ্যুত হতে হয়, তারা এই হোমগুলোতে এসে নিজেদের জায়গা পায়, তারা শিক্ষা পায়, তাদের বিভিন্ন ধরনের কাউন্সেলিং, তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে আমরা স্বনির্ভর করে তুলি 1 বছরের মধ্যে। আমি আশা রাখি, যেহেতু আমরা কোনো রাজনৈতিককরণ করে আমাদের জীবনযাপন করিনি বা আমাদের লড়াই যুদ্ধটাকে নিয়ে যাইনি, আমার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো সরকারের কাছেই এখন তো অনুরোধ যে তারা যদি আমাদের মতন মানুষদের কথা ভেবে প্রকল্পগুলোকে শুরু করে। রাজ্য সরকারেরও অনেক প্রকল্পকে আনা উচিত, কেন কি আমি অন্য রাজ্যতেও যাই, সেখানে গিয়েও কাজ করে দেখেছি। অন্য রাজ্য সরকার যেভাবে এগিয়ে এসছে বিভিন্ন পরিকল্পনা নিয়ে, আমাদের রাজ্যে নেই। তো সেইগুলো বাস্তবিত করার, বিশেষ করে কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো এখন বন্ধ হয়ে আছে সেগুলোকে আবার নতুন করে শুরু করার, এগুলো যদি ঠিক করে হয় তাহলে আমার মনে হয় এই ধরনের দ্বিচারিতা থাকে না। আর সত্যি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী
যেইভাবে এবার আমরা দেখেছি অধিবেশনে, বিশেষ করে সেখানে আমরা বারে বারেই শুনেছি যে ট্রান্সজেন্ডার ওয়ার্ডটা আসছে। তারা যে ভাবছে বা ভাবতে শুরু করেছে তারাও বুঝতে পেরেছে, কারণ কি তাদেরকে এই ভাবনার জায়গায় এনএচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তথ্য অনুযায়ী সবথেকে ভারতবর্ষের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ট্রান্সজেন্ডারদেরকেই বলা হচ্ছে। তাহলে আমার মনে হয় যদি এসটি, এসসি, ওবিসি, যেহেতু আমরাও সংখ্যালঘু, অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তার মধ্যে সংখ্যায় খুবই কম, তাদেরকে আলাদাভাবে যদি ক্যাটেগরাইজ করে সুযোগ সুবিধা, চাকরি, তাদের জীবিকা যেরকম এসটি, এসসি, ওবিসিকে করা হয়, সেই সুবিধার মধ্যে যদি তাদের আনা হয়, তাহলে সমগ্র আমাদের সম্প্রদায়ের মানুষেরা উপকৃত হবে। আপনি সংরক্ষণ চাইছেন? সংরক্ষণও চাইছি, তার আলাদা করে সংরক্ষণের মধ্যে কমিশন চাইছি, কারণ কি আমরা দেখেছি এখনও মহিলাদের উপরে নির্যাতনও ভারতবর্ষে কম হয়নি। কিছুদিন আগেই আমরা দেখেছি সন্দেশখালীর ঘটনা, যে রাজ্যে এরকম অবস্থা, সেখানে আমাদের মতন মানুষদের তো শোনার জায়গায় নেই। সংরক্ষণ যদি আমাদের ট্রান্সজেন্ডার কমিশন তৈরি হয়, আমাদের মতন মানুষদের এখন সরকারেরও ধারণা, আমি নিজেদেরই তো বোর্ডে ছিলাম, আমি দেখেছি তোমাদের আবার কিসের মানে শারীরিক মানসিক নির্যাতন হয়, এইটা বোঝাতে গেলে যারা আমাদের মতন সম্প্রদায়ের মানুষের জন্মায় তারা জানবে যে তাদের পরিবার থেকে, বিশেষ করে আমাদের ট্রান্স ভাইরা যারা পুরুষ হয়ে জন্মেছে কিন্তু নিজেদের মহিলা হয়ে জন্মেছে, যারা নিজেদের পুরুষ মনে করে, তাদের শারীরিক মানসিক কত নির্যাতন হয়। আমার অনেক ট্রান্স বোনেরা আছে বা সিনিয়র যারা আছে, তাদের এখনও অবধি বৃদ্ধাশ্রম নেই, তাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়। তারা শিক্ষাগত, আমার কাছে আমার মেয়েরা আছে যারা পড়াশোনা নিজের কন্টিনিউ করতে পারে না, চালাতে পারে না, তারা হিজড়ে পেশায় চলে যায় বা ভিক্ষাবৃত্তি বা যৌন ভিত্তিতে চলে যায়। তাহলে এই বিষয়ে সংরক্ষণ না যতক্ষণ আমাদের দেশে আসবে, আমার মনে হয় উন্নয়ন অনেক দূর গতিতেই এগাতে হবে, মানে সেরকম দ্রুত গতিতে এগাতে গেলে সংরক্ষণের ভীষণভাবে প্রয়োজন। আপনি বললেন যে সরকার থেকে বলা হচ্ছে যে তোমাদের কিসের মানসিক অত্যাচার হতে পারে বা কিসের শারীরিক অত্যাচার হতে পারে, এটা কোন সরকার এবং কারা বলছে এটা? এটা প্রত্যেকটা, আমি যখন নিজে পশ্চিমবঙ্গ সরকারে ছিলাম বোর্ডে, আমি সেখানেও দেখেছি, আওয়াজ তুলতে গিয়েই শোনা হয়েছে যে কি করে তোমরা বলছো তোমাদের উপরে নির্যাতন হয়, যদি মানে তোমাদের উপরে রেপড হয় তাহলে কিভাবে সেটাকে দেখানো হবে। এখনও সেন্সিটাইজেশন আমার মনে হয় সরকারি দপ্তরগুলোকে অনেক দরকার। আমরা যখন থানায় যাই, থানা আমাদের কেস নেয় না, অনেক মানুষের কেসগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় যে একজন ট্রান্সজেন্ডারদের আবার কি করে শারীরিক নির্যাতন হয়েছে। এবং সেইখানে যেরকম মেয়েদের ক্ষেত্রে যেই রেপের যেইভাবে সমীক্ষা করা হয়, আমি দেখেছি ট্রান্সজেন্ডার মানুষদের ক্ষেত্রে সেটা এখনও সেইভাবে দেখা হয় না। সেই জন্যে আমার মনে হয় আলাদা সংরক্ষণ তখনও দরকার ছিল, এখনও দরকার এবং ভবিষ্যতে আরও দরকার। আপনি সন্দেশখালীর কথাও তুললেন, সন্দেশখালী নিয়ে আপনার যে চিন্তা সেটা আপনার কথা স্পষ্ট হচ্ছে। তো সন্দেশখালীর যে গোটা ঘটনা সামনে এসছে, এটা নিয়ে কি আপনারা যারা LGBTQ বা তৃতীয় লিঙ্গে সাধারণ মানুষ রয়েছেন তারাও কি ক্ষুব্ধ বা ক্ষোভ প্রকাশ করছেন? নিশ্চয়ই। আমি নিজে ব্যক্তিগত হিসাবে, আমরা কিছুদিন আগেও যখন দেখেছিলাম বিশেষ করে শুভেন্দু অধিকারীকে যখন গিয়ে বলা হয়েছিল, আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, সেখানে আমি বিজেপি হয়ে বলছি না, আমি তৃণমূল হয়ে বলছি না, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলি না। অন্যায়টা অন্যায় ঘোষণা করা হওয়া উচিত, কারণ কি একজন গে যদি তিনি গেও হন, এটা বোঝাবার মানে কি যে মন্ত্রী বা তন্ত্রী বা MLA, আমাদের রাষ্ট্রপিতা বা রাষ্ট্রমাতা যারা, তারা কি LGBT কমিউনিটির হওয়া যায় না? এর মানে কোথাও গিয়ে যখন মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিচ্ছে, তাহলে আমাদের দেশের নেতা নেত্রীরা কত অশিক্ষিত বর্বর যে তারা যদি LGBT হয় তাহলে সেটা খুব ঘৃণার বিষয়। তাহলে কোথাও গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের অধিকার আর আমাদের বিশেষ করে যারা পলিটিশিয়ানস বা লিডার্স, তাদের চিন্তাভাবনা কোথাও একটা মিল পাই না। আর দ্বিতীয় কথা, সন্দেশখালীর ঘটনাকে তীব্র প্রতিবাদ জানাই। এইভাবে শোষণ হয়েছে, যেখানে আমি প্রশাসন থাকতে প্রশাসন এই কেসগুলোকে নেয়নি, নাহলে আজকে এত মহিলারা বেরিয়ে আসতো কী করে, বেরিয়ে এলো কী করে। এবং সেটা নিয়ে এখনও যেই গড়িমসি দেখছি, সেখানে এখনও মনে হয় যে সত্যি এত বছরের স্বাধীনতা এবং স্বাধীনতার এত বছর পরেও কোথাও গিয়ে মহিলারাই যদি সুবিচার না পায় আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে, তাহলে তো ট্রান্সজেন্ডার আমাদের তো মাত্র 2014-তে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের রায় দিয়েছে, তাহলে হয়তো আমরা অনেকটাই তিমিরে আছি। আপনি ভিক্ষাবৃত্তি শব্দটাও ব্যবহার করলেন এবং সেই কথাও বললেন,
তো এই যে আমরা ট্রেনে বা বাইরে যাতায়াত করার সময় দেখি যে এই ভিক্ষাবৃত্তির পেশার সঙ্গে অনেকে জড়িয়ে পড়েছেন এবং তারা কোনো কাজে না গিয়ে সেটা ভিক্ষাবৃত্তি করছেন এবং অনেক সময় জোরও করছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ভিক্ষাবৃত্তি হিজড়ে পেশা সব থেকে পুরনো একটি পেশা, এবং শুধু হিজড়ে পেশা নয়, আমরা যদি এখনও যদি আমরা ব্রাহ্মণদের বিশেষ করে আমরা যদি বৈষ্ণবদের মধ্যে দেখি, এখনও সেখানে ভিক্ষাবৃত্তি তারা চালায়। কেন কি অনেক মানুষ আছে, বুদ্ধিস্টরা আছে, আমরা যদি দেখি তারা বাড়িতে বাড়িতে ভিক্ষা নিয়েই তাদের বাড়িতে রান্না হয়, এবং সেই মধুকরী যেটাকে বলা হয় মধুকরী আমরা দেখেছি বৈষ্ণব মতে আছে, এখনও নবদ্বীপের অনেক গ্রামগঞ্জে আছে, তারা কীর্তন করে বাড়িতে বাড়িতে সেই অন্ন চাল আলু যা পায় সেটাই ফুটিয়ে তারা খায়। হিজড়ে পেশায়ও তাই নিয়ম ছিল যে তাদের বাড়িতে বাড়িতে বাচ্চা হলে তারা ব্লেসিং দেবে এবং হিজড়ে বৃত্তি ভিক্ষা দিয়েই তারা তাদের পরিবার চালাবে। আজকে হয়তোবা সময়ের সাথে সাথে উপযুক্ত সময়ের জায়গায় আমরা দেখছি যে অনেক মানুষ হয়তোবা শুনতে হয় যে তারা অত্যাচার করে নিচ্ছে, জোর জবত করে নিচ্ছে, কিন্তু আজ অবধি কিন্তু সরকার সেইভাবে কিছুই ভাবেনি যে হিজড়েদেরকে যদি আমরা কোনো কাজ দিই তাহলে তাদের পেট চলবে কী করে, তারা যদি ভিক্ষা না চায়। এবং এটা তো পৌরাণিক একটা মানে কি বলবো, পৌরাণিকভাবে চলে আসছে। যেরকম আমি বললাম যেরকম বুদ্ধিস্ট বা অন্য অন্য জাতি এখনও আছে তারা ভিক্ষা করেই চলে, তাহলে হিজড়ে কেন করবে না? আর হিজড়ে যদি করে তাহলে এখনকার সময়ে ছেলেপুলে অনেক কম হচ্ছে, সেখানে একটা বাবা মায়ের একটা সন্তান বা তাও হয় না, তাহলে তাদের পেট চলবে কী করে? আর জোর জুলুমের কথা যখন বলা হয়, আমার মনে এর থেকে বেশি অনেক জোর জুলুম রাস্তায় অন্য সিসজেন্ডার মানে যারা মহিলা বা পুরুষ তারা বিভিন্ন ধরনের জোর জুলুম করে পয়সা আদায় করে, পুজোর নামে চাঁদা আদায় করে, এবং পলিটিশিয়ানদের তো আমি তার থেকেও বেশি কারাপশন দেখছি আমাদের রাজ্যে এবং আমাদের দেশে। যেভাবে কারাপশন বেড়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের পেটের ভাত, চাকরি, জীবিকা সবই খেয়ে সরকার বসে আছে। তারা কোন সভ্য সমাজে আমরা বাস করছি? তাহলে আমরা হিজড়েরা যাদের জন্য আমরা আজ অবধি ট্রান্সজেন্ডারদের জন্য কোনো রকমের উন্নয়ন আমাদের রাজ্যে আমরা পাইনি, তারা যদি আজকে বলে যে তারা জোর জুলুম করছে, তাহলে তো এটা একদম দ্বিচারিতা। জোর জুলুম বলার আগে তাদেরকে সুব্যবস্থা, কাজে, জীবিকায় সেইগুলোকে ভাবতে হবে সরকারকে, এবং তাদেরকে যেরকম কন্যাশ্রীর মতন প্রকল্প, সেরকম টিজিশ্রী করুক, রূপান্তরশ্রী করুক, বা সেরকম আরও অনেক প্রকল্প আনুক যেখানে লক্ষ্মীর ভাণ্ডার আছে। এরকম প্রকল্পগুলোতে আমাদের মতন মানুষদের সুবিধা দেওয়া উচিত, কারণ কি তাদের কোনো জীবিকা নেই। আমি কিছুই করলাম না, কিন্তু আমি বলে দিলাম যে তারা জোর জুলুম করে, তারা ভিক্ষা চায়, তাদের জন্যে রাজ্যবাসী বা সবাই অতিষ্ঠ হয়ে উঠছে। কিন্তু এটা তো মানুষকে বুঝতে হবে তারা বাঁচবে কী করে, তাদের বাঁচতে গেলে যেই দৈনন্দিন খরচাটা সেটা উঠবে কী করে। একজন সুস্থ সবল সে যদি ভিক্ষাবৃত্তি না করে, এই একই ট্রেনে তো হকারি করেও অনেকে সংসার চালাচ্ছে বা পেশা হিসেবে। প্রথমেই বললাম যে ভিক্ষাবৃত্তি এটা একটা পৌরাণিক প্রথা, এই প্রথা বহির্ভূত হওয়া খুব মুশকিল। তাহলে এখন যদি বুদ্ধিস্টদেরকে আমরা বলি বুদ্ধিস্টরা ভিক্ষা করবে না, বা আমরা যদি বলি বৈষ্ণবরা ভিক্ষা করবে না, সেটা একটা ডিবেটেবল ব্যাপার। নিশ্চয়ই তাহলে সেরকম কাজ করার মতন জায়গা আমাদের সম্প্রদায়ের অনেক মানুষ উচ্চশিক্ষিত আছে, এ নয় যে তারা শিক্ষিত নয়। অনেকে বিএড করেছে, বিএ করেছে, এমএ করেছে, পিএইচডি করেছে। যদি জীবিকা থাকে, সংরক্ষণ থাকে, তাহলে নিশ্চয়ই তারাও করবে। কিন্তু এই বলে সাধারণ মানুষের সাথে এবার যদি তারা 10টা 5টা ভিক্ষা না চেয়ে হকার তাদের কাছে খাবে কে? এক তো তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যেই সমাজে আমাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া হচ্ছে, স্কুলের রাখা হয় না, তাদের কোনো নাচ গান বা কোনো রকমের কালচারাল জায়গায় তাদেরকে ভাবা হয় না। সালে তাদেরকে আমরা ভাববো যে তাদের হাতে সাধারণ মানুষ জিনিস কিনে খাবে, এগুলো ভাবনা চিন্তার বিষয়, কিন্তু এগুলোকে কোনোদিনই বাস্তবিত হবে না যতক্ষণ না সব মানুষের অধিকার সমান হয়। রাইট ফর ইকুয়ালিটি শুধু বলতেই যদি শুনতে লাগে, কিন্তু সেটা এখন অবধি নেই। ওই জন্যে শুধু কেন তারা ভিক্ষা জায়গায় তারা কিছু বিক্রি করে খাবে, কেন তাদের 10টা 5টা মানুষের মতন চাকরি হবে না, রিজার্ভেশন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ হবে না, সেইগুলো সরকারের ভাবা অনেক বেশি দরকার। এই যে আপনি স্বীকৃতির কথা বললেন এবং তার সঙ্গে ভিক্ষাবৃত্তির প্রসঙ্গটাও আসলো, তো কোথাও গিয়ে মনে হচ্ছে না এই যে ট্রেনে বা যাতায়াতে করতে গেলে যখন এই ধরনের ভিক্ষাবৃত্তির সঙ্গে হিজড়ারা এসে টাকা নিচ্ছেন, 5 টাকা 2 টাকা ছাড়ুন, 5 টাকা দিলে অনেক সময় নিচ্ছেন না, 10 টাকা বা তারও বেশি জোর করে নিচ্ছেন, এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা হতে পারে। তো সেখানে গিয়ে এই দুটোকে একসঙ্গে করলে এটা কি বলা যেতে পারে না যে আপনাদের সামাজিক স্বীকৃতি এটা পাওয়ার ক্ষেত্রে কোথাও গিয়ে এই বিষয়টাও বাধা হয়ে দাঁড়াতে পারে?
সামাজিক স্বীকৃতি তো আদায় করেছি আমরা সুপ্রিম কোর্ট থেকে। এবার যেটা বিষয় হচ্ছে, যেটা আমরা সবসময় আমি মনে করি যে আমাদের পলিটিশিয়ানও হতে হবে, আমাদের পলিটিক্সেও আসতে হবে। যতক্ষণ না পলিটিক্সে আসবে, আমাদের মানুষেরা যতক্ষণ না রাজ্যসভা কেন্দ্র সভায় গিয়ে বসবে, আমাদের দুঃখ কষ্টটা বুঝতে পারবে না। কেন কি ওই যে আবার আমি বললাম যে জীবিকা কজন দিচ্ছে, সবাই হয়তো বা জ্ঞান অনেকে দেবে, জীবিকা কোথায় দিচ্ছে? জীবিকার যদি জায়গা থাকে তারা ব্যতিক্রমী হয়ে আসুক। এত এত কোম্পানি আছে, এত এত মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়েছে, কর্পোরেট হয়েছে, তারা এগিয়ে এসে, হ্যাঁ করছেন আমি তা বলবো না, অনেকেই এগিয়ে এসছে, আমাদের অনেক ছেলে মেয়েদেরকে জীবিকা দিয়েছে, কিন্তু আরও অনেকের জায়গাটা আসা উচিত। আর যদি আমি সেইভাবে দেখি, আমি এখনও দেখি রাস্তায় ভিক্ষাবৃত্তি যে শুধু হিজড়েরা করছে তা তো নয়, ট্রান্সজেন্ডাররা করছে, সেখানে অনেক পুরুষ, অনেক মহিলা এবং শিশুরাও। যেখানে শিশু শ্রমের আমাদের দেশের অধিকার নেই, সেখানে হাজার হাজার বাচ্চাদের আমি দেখি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, কোলে নিয়ে তাদের মারা ভিক্ষা করছে। তাহলে সরকার কোথায়? উদাসীন। তাহলে এই প্রকল্পগুলো, যেগুলো সরকারি প্রকল্প মহিলাদের জন্য, শিশুদের জন্য, সেগুলোই যদি উদাসীন হয়, তাহলে তো আমরা অনেক তিমিরে। আমাদেরকে নিয়ে ভাবতে সরকারের এখন অনেক ঐদব জলে আছে, সেটা তৈরি হতে অনেক সময় লাগবে। আমি আরেকটা প্রসঙ্গে আসবো, যে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললেন বা সরকারি প্রকল্পের কথা বললেন, রাজ্য সরকার হোক বা ক্ষেত্রে যদি হয় কন্যাশ্রী বা অন্য, সেগুলো কি ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষরা পাচ্ছেন না? কন্যাশ্রী হয়ে যদি কোনো কন্যাশ্রী যেটা দেওয়া হচ্ছে, সেটা যদি স্কুলে কোনো ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের কেউ যদি ভর্তি হন, বা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে, সেগুলো কি পাওয়া যাচ্ছে নাকি পাচ্ছেন? দেখুন, আমি আবারও বলছি, আমি প্রথম থেকেই যেটা মনে করি যে মহিলাদের ভিতরে যদি ট্রান্সজেন্ডারদেরকে আনা হয় সেটা খুব মুশকিল। কেন কি ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডটাও মহিলা এবং শিশু সুরক্ষা দপ্তরের সাথেই যুক্ত করা হয়েছে। মহিলাদের সাথে অনেকে ট্রান্সজেন্ডারদেরকে ক্লাব করে দেন, কিন্তু এটা খুব মুশকিল ব্যাপার। কেন কি সংরক্ষণ প্রত্যেকটা জাতির নিজস্ব থাকা দরকার। যেরকম এসটি, এসসি, ওবিসির, তাদেরকে এখনও সেই সংরক্ষণ আছে বলেই তারা আজকে বেঁচে আছে, মাথা তুলে তাদের জায়গা তৈরি হয়েছে। আজকে ট্রান্সজেন্ডারদের আলাদাভাবে মহামান্য সুপ্রিম কোর্ট অধিকার দিয়েছে, কিন্তু আলাদা করে অধিকার দিলে কি হবে? আলাদা করে কোটা করতে হবে, সংরক্ষণ করতে হবে। তাদের যদি মহিলাদের মধ্যে করে দেওয়া হয়, তাহলে মহিলাদের, আমার মনে হয় এখনও অনেক অনেক জায়গায় মহিলাদের অনেক সুযোগ সুবিধা সমাজে পেয়ে ওঠেনি। এতদিন লড়াইয়ের পরেও এখনও সন্দেশখালির ঘটনা মানুষদের শুনতে হয়। সেখানে তো রাজ্য সরকার আছে, প্রশাসন আছে, তারপরেও এত অত্যাচার হয় কেন? আর সেইখানে এখন দাঁড়িয়ে যদি ট্রান্সজেন্ডারদের সংরক্ষণ নাও আতেই এত রকমের অসুবিধা থাকে, তাহলে সেই জন্যই বলা যে একটা সম্প্রদায়ের মানুষের সংরক্ষণ সাংঘাতিকভাবে দরকার। না হলে তাদের সমাজে প্রতিষ্ঠান এবং তাদের বিকশিত হতে গেলে খুব মুশকিলে পড়তে হবে। আপনি কি চাইছেন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হচ্ছে মহিলাদের, সেই একই ধরনের বা অন্য নামে হোক, সেটা ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কেও দেওয়া হোক? একদম, এটা তো হওয়া খুবই দরকার। যদি মহিলাদের নামে করা হয়, যদি পুরুষদের নামে হয়, যদি শ্রমিকদের নামে হয়, যদি আলাদা আলাদা পৃথক যা যা ক্যাটাগরিতে দেওয়া হয়, তাহলে পৃথক কেন ট্রান্সজেন্ডারদেরকে দেওয়া হবে না? সেটা কেন মহিলাদের মধ্যে ক্লাব করে দেওয়া হবে? যদি সেটা শুনতেও কিরকম খারাপ লাগে না? আজকে কন্যাশ্রী, সেটা কন্যা থেকে কন্যাশ্রী, ওরকম টিজিশ্রী করুক বা রূপান্তরকামী স্ত্রী করুক। কেন কি দেওয়াটাই হচ্ছে উদ্দেশ্য, এবং একটা পার্টিকুলার সম্প্রদায়কে, এবং সেই পার্টিকুলার সম্প্রদায়ের মধ্যে তো শুধু আমরা হয়ে ওঠা নারীরা নয়, অনেক হয়ে ওঠা পুরুষরাও আছে, তারাও সেখানে নিতে পারবে। কোথাও গিয়ে মহিলাদের দেওয়া মানে আমাদের হিজড়েদেরই দিচ্ছে বা ট্রান্সজেন্ডারদের দিচ্ছে তা নয়। অনেক মহিলা আছে যারা নিজেদের পুরুষ তৈরি করেছে, তারাও ট্রান্সজেন্ডার। তাহলে এই সুযোগ সুবিধা তারাও ব্যপ্ত হবে না, তারাও পাবে। এবং আলাদাভাবে সংরক্ষণের কথা হবে, সেন্সাসের কথা বেরিয়ে আসবে যে কত জনসংখ্যা। এখনও তো আমাদের রাজ্যের আমরা জানি না যে জনসংখ্যা কত দেখানো হয়েছে, এবং যেই তথ্যটা আছে জনসংখ্যা, সেটা খুবই কম, সেটা আদৌ নয়। তার থেকে অনেক বেশি জনসংখ্যার মানুষ আছে। যতক্ষণ না আমাদের দেশের সেন্সাস বা জনসংখ্যা ঠিক হারে নির্বাচিত হয়, ততক্ষণ আমার মনে হয় না রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বুঝছে কী করে যে কত আমাদের মানুষের পপুলেশন কত, এবং সেই জন্য তার বিকাশও কম করছে। বেশ, আমরা আলোচনা শেষ করবো এখানে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে। কিন্তু শেষে আমি দিদি আপনার কাছ থেকে 5 মিনিট নেব। যে রঞ্জিতা সিনহা, আপনারা অনেকেই হয়তো চেনেন, সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ থাকেন,
তাকে নেত্রী হিসেবেও তুলে ধরা হয়, ট্রান্সজেন্ডারদের, রূপান্তরকামীদের বা তৃতীয় লিঙ্গের হিসেবে। তো এখানে দাঁড়িয়ে আপনার কাছ থেকে আপনার কয়েকটি প্রতিক্রিয়া চাইবো। যে আমরা জেনেছি আপনি সম্প্রতি পিএইচডি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, সেজন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টি আমরা জানতে চাইবো, আমি দুটো অপশন দেবো আপনাকে, তার মধ্যে আপনার পছন্দের কাউকে বেছে নেবেন। সেক্ষেত্রে প্রথমেই যদি আমি রাখি নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, তাহলে আপনি কাকে আপনার বেশি পছন্দ হিসেবে? নরেন্দ্র মোদী, নিশ্চয়ই। রাজ্যের ক্ষেত্রে আপনি বিজেপির থেকে আপনি তৃণমূলকে মানে কত পয়েন্টে এগিয়ে রাখবেন? দেখুন, রাজ্যের ক্ষেত্রে আমি বলবো যে সত্যিভাবে এ রাজ্যে এখন নিঃশ্বাস নেওয়া ভীষণ কষ্টকর হয়ে উঠেছে। সেখানে আমি কে আসবে, কাকে মানুষ নির্বাচন করবে আমি জানি না, কিন্তু আমি যদি বলি, আমি বলবো হ্যাঁ, নিশ্চয়ই এই সরকারের বাদে কোনো সরকার আসুক, যেটা হওয়া খুব দরকার। কারণ কি এই সরকারের ক্ষেত্রে আমি নিজেও দেখেছি, আমার নিজের বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী ছিল, কিন্তু আমি এখন অবধি আমার নিজের পেনশন পাইনি। যেখানে অবিবাহিত মেয়েরা বা উইডো মেয়েরা পায়, সেখানে কিন্তু ট্রান্সজেন্ডার পেনশন আমার 7-8 বছর ধরে আমি অ্যাপ্লাই করেও পাচ্ছি না, এবং অনেক সুযোগ সুবিধা আমার সম্প্রদায়ের মানুষের এখানে পায় না। তারপরে দিনের পর দিন যেইভাবে সরকারিভাবে চুরি, মেয়েদের উপরে নির্যাতন, হ্যাঁ, যা অবস্থা রাজ্যের হয়ে দাঁড়িয়েছে, এবং যখন অন্য রাজ্যে যাই তখন নিজেকে নিশ্চয়ই এই রাজ্যবাসী হিসাবে লজ্জা লাগে যে কোন রাজ্যে আমরা বাস করছি, যেখানে আজকে সন্দেশকালীর মতন ঘটনা ঘটে যাচ্ছে, তারপরেও কোনো অনুশোচনা নেই কারো। তারা বড় বড় কথা বলছে, এত মহিলা তারা প্রতিবাদ করছে, শুধুই কি তাদের উপরে অত্যাচার হয়েছে বলে, মানে তারা বোঝাতে পেরেছে বলে, কিন্তু সেটার প্রশাসন এতদিন কেন শুনলো না? কেন কোনো রাজনৈতিক দল, তারা সবই তো জানতো যে এইভাবে তাদের ওখানে, তাহলে তারা কি এই ধরনের মানে ক্লিন চিট দিয়ে দিয়েছিল যে তোমরা অত্যাচার করো, তারা সহ্য করবে যতক্ষণ না ওরা প্রতিবাদ করে উঠুক? এই সমস্ত কিছুর বাদ দিয়েও আমরা যদি মুখ্যমন্ত্রীদের তালিকা দেখি, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একপাশে রাখবো, আর একপাশে যোগী আদিত্যনাথকে রাখবো। আপনি কাকে বেছে নেবেন? আমি দুজনকেই বেছে নেবো না, কারণ কি দুজনই খুব প্রিয় মানুষ আমার কাছে নয়, কিন্তু আমি নিশ্চয়ই চাইবো যে আসছে প্রজন্ম বা আসছে যিনি আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হবেন, তারা যদি সমাজের জন্য ভাবে, মানুষের জন্য ভাবে, এবং তারা আমাদের ভোট পেয়েই তারা কিন্তু সেই জায়গায় পৌঁছায়। সেই জন্য ঠিকভাবে মূল্যায়ন যদি হয়, যে তাদের প্রত্যেকটা আমাদের নাগরিকদের ভোটের মূল্যায়ন করে যদি তাদেরকে আমরা নির্বাচন করি, এবং তারা জনপ্রতিনিধি, আমাদের প্রতিনিধি, তারা যদি আমাদের উপরেই দিনের পর দিন হিংসা, প্রতিহিংসা, চুরি চামারি, এত টাকার দুর্নীতি, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাদের চ্যানেলকে।